আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা পূর্ববর্তী লেকচারটিতে আলোচনা করেছিলাম ধারা 17 থেকে ধারা 30 পর্যন্ত যে বিষয়গুলো ছিল, অ্যাডমিশন এবং কনফেশন। অ্যাডমিশন সম্পর্কে আমরা দেখছি যে অ্যাডমিশন সম্পূর্ণ ধারা 17 থেকে 30 পর্যন্ত সবগুলা বিষয় হচ্ছে অ্যাডমিশন সম্পর্কে। আর ধারা 24 থেকে 30-এর মধ্যে আছে কনফেশন। মানে অ্যাডমিশন হচ্ছে একটা বিস্তর বিষয়, তারই একটা অংশ হচ্ছে কি কনফেশন। এরকম একটা কোশ্চেন আসলে প্রায় এসে থাকে যে হচ্ছে অল কনফে অল কনফেশন আর অ্যাডমিশন, বাট অল অ্যাডমিশন আর নট কনফেশন। ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 32 ধারা এবং 33 ধারা। তো 32 ধারা যখন আসে সাক্ষ্য আইনের, তো 32 ধারা আসলে অনেকে মনে করে কি যে 32 ধারা হচ্ছে ডাইং ডিক্লারেশন সম্পর্কে আলোচনা করছে। হ্যাঁ, 32 ধারা মানেই অনেকে বুঝে শুধু ডাইং ডিক্লারেশন, কিন্তু আসলে 32 ধারায় যে টাইটেলটা সেটা কিন্তু ডাইং ডিক্লারেশনের টাইটেল না। ডাইং ডিক্লারেশন হচ্ছে 32 ধারায় একটা অংশ মাত্র। ঠিক আছে। তো 32 ধারায় একটা অংশ মাত্র হচ্ছে ডাইং ডিক্লারেশন। আর 32 ধারায় বলছে যে যে সাক্ষীদের, কয়েকজন সাক্ষী আছে যারা হচ্ছে মৃত বা যাদেরকে খুঁজে পাওয়া যায় না, বা যে ব্যক্তি হিসেবে সাক্ষ্য দিতে অক্ষম, বা যাকে হচ্ছে যৌক্তিক বিলম্ব বা ব্যয় ছাড়া হাজির করা যায় না, এই সকল ব্যক্তির 8টা ক্ষেত্রে হচ্ছে তাদের সাক্ষ্য প্রাসঙ্গিক হবে অন্য কারোর মাধ্যমে। ঠিক আছে, এরই একটা অংশ হচ্ছে ডাইং ডিক্লারেশন। কিন্তু আমাদের ম্যাক্সিমামই 32 দ্বারা বলতে বুঝাই শুধু ডাইং ডিক্লারেশনই বল। ঠিক আছে, কিন্তু 32 দ্বারা টাইটেলটা হচ্ছে কি, সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি, স্টেটমেন্টস বাই দ্য পার্সনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেসেস। এটা হচ্ছে 32 দ্বারা টাইটেল। তো এখানে বলছে কি, যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না, যেমন যদি কোনো ব্যক্তি মারা যায়, অথবা তাকে খুঁজে পাওয়া যায় না, বা সে সাক্ষ্য দিতে অক্ষম, বা তাকে আদালতে হাজির করতে গেলে একটা বিলম্বের প্রয়োজন বা একটা খরচার প্রয়োজন হয়, এমন ব্যক্তি যারা আছে তাদের বিবৃতি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে তা প্রথমত 32 ধারা এবং দ্বিতীয়ত 33 ধারায় আলোচনা করা হয়েছে। তো সাক্ষ্য আইনের 60 ধারা অনুযায়ী আমরা জানি যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ যে বিষয় দেখে যায়, মানে যে বিষয় দেখা যায়, সে বিষয় যে দেখছে সেই সাক্ষ্য দিবে। মানে কোনো একটা বিষয় দেখা গেছে, সাক্ষী হিসেবে দেখা গেছে, এটা বিষয়ে যে দেখছে সেই সাক্ষী দিবে, প্রত্যক্ষ সাক্ষী দিতে হবে। হ্যাঁ, আবার যে বিষয় শোনা যায়, সেই বিষয়ে যে শুনেছে সেই সাক্ষ্য দিবে। যে শুনেছে সে যখন সাক্ষ্য দিবে, তো এটাই হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য। কি- কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ব্যক্তি মৌখিক বা লিখিত বিবৃতি দিতে চায়, বা যার মৌখিক বা লিখিত বিবৃতি সাক্ষ্য দেওয়ার প্রয়োজন, তাকে হাজির করা সম্ভব নাও হতে পারে মাঝে মধ্যে। ঠিক সেই ক্ষেত্রে হাজির করা যায় না এমন ব্যক্তিদের লিখিত বা মৌখিক বিবৃতি যিনি শুনেছে, মানে যার কাছে তিনি বলছে বা যিনি শুনছে, তার শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। 60 ধারার মৌলিক বিষয় কি ছিল, যে মৌখিক সাক্ষ্য যেটা হবে এটা অবশ্যই প্রত্যক্ষ করতে হবে। কিন্তু 32 ধারা আবার আইসা আমরা কি দেখলাম, যে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, তবে এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে 32 ধারা এবং 33 ধারা আলোচনা করা হয়েছে। তো 32 ধারা এবং 33 ধারা বলছে কি, যেসব সাক্ষী কোনো কিছু সাক্ষ্য দিতে চায়, হ্যাঁ, তারা মৌখিক ভাবে বা লিখিত ভাবে কোনো কিছু সাক্ষ্য দিতে চায়, কিন্তু তাদের সাক্ষীটা হাজির হয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, তখন অন্য ব্যক্তি যখন তাদের সাক্ষ্যটা শুনে, তাদের পক্ষে তাদের সাক্ষ্যটা শুনে যখন সাক্ষীটা দিবে, পরোক্ষ সাক্ষী, তখন ওই পরোক্ষ সাক্ষী 32 ধারা এবং 33 ধারার অধীনে যদি হয়, তবে সেটা প্রাসঙ্গিক হয়। এখানে কয়েকটা পয়েন্ট বলছে যে মৃত বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তিদের সাক্ষ্য যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, 32 ধারায় বলছে মৃত বা খুঁজে পাওয়া যায় না ইত্যাদি ব্যক্তি কর্তৃক প্রাসঙ্গিক বিষয়ে যে বক্তব্য, সে বক্তব্য সমূহ প্রাসঙ্গিক, তা সাক্ষ্য আইনের 32 ধারায় বিধান করা হয়েছে।
তো 32 ধারায় যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য তাদের লিস্টটা যদি দেখি, যে সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য সাক্ষী হিসেবে প্রাসঙ্গিক, যদিও তাদের সাক্ষী হিসেবে আদালতে আহ্বান করা যায় না। মানে এই 4 শ্রেণীর ব্যক্তি, তাদেরকে যদিও আদালতে পরোক্ষভাবে মানে প্রত্যক্ষভাবে আদালতে হাজির করা যায় না, তবুও তাদের সাক্ষী আদালতের কাছে প্রাসঙ্গিক হবে। এই 4 শ্রেণীর ব্যক্তি কারা? প্রথম হচ্ছে মৃত ব্যক্তি। যদি যে ব্যক্তি স্টেটমেন্টটা দিছে, সাক্ষীটা দিছে, ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে তো তার মৃত ব্যক্তির লাশ তো আর আদালতে আইনা সাক্ষী দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে যাকে খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, সে এমন একটা স্টেটমেন্ট দিয়ে গেছে আগে, যে স্টেটমেন্টের ভিত্তিতে সাক্ষী দেওয়া যাবে বা অন্যজন সাক্ষী দিতে পারবে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকজন হচ্ছে যে ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম, সেই ব্যক্তি। আরেকটা হচ্ছে যে ব্যক্তিকে অযৌক্তিক বিলম্ব বা ব্যয় ছাড়া হাজির, মানে ওই ব্যক্তিকে হাজির করা যায় না। তখন সাক্ষ্য আইনের 32 ধারায় যে উপরে এই যে 4 ধরনের ব্যক্তির কথা উল্লেখ আছে, সাক্ষীর কথা, যাদের সাক্ষ্য হিসেবে আহ্বান করা যায় না, তাদের সাক্ষ্য 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক করা যায়। কোন 8টা ক্ষেত্রে? এই 8টা ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে ডাইং ডিক্লারেশন। এই 8টা ক্ষেত্রে আমরা এখন দেখব যে এই 4 শ্রেণীর ব্যক্তি যে সাক্ষ্য দিছে, যার সাক্ষ্যটা তাকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত করে সাক্ষ্যটা নেওয়া যায় না, কিন্তু তার সাক্ষ্যটা প্রাসঙ্গিক। সেই 8টা ক্ষেত্রে প্রথম ক্ষেত্রটা হচ্ছে কি, যখন এক এটা তার মৃত্যুর কারণ সম্পর্কিত হয়। মানে কোন একটা ব্যক্তি এমন একটা স্টেটমেন্ট দিছে, যে স্টেটমেন্টটার মধ্যে সে তার মৃত্যুর ঘটনা বা মৃত্যুর কারণ এবং কেন তার মৃত্যু হয়েছে ইত্যাদি বিষয় মৌখিক বা দালিলিক কোনো বিবৃতি দিয়ে যায় কারো কাছে, এবং দিয়ে যদি সে মারা যায়, তখন যার কাছে সে বক্তব্য দিছে, সে তার পক্ষ হয়ে আদালতে পরোক্ষভাবে তার বক্তব্যটা যখন দিবে, সাক্ষীটা যখন দিবে, সেই সাক্ষীটা হচ্ছে কি প্রাসঙ্গিক সাক্ষী। আর সে যেহেতু মারাই গেছে, তা সে তো আর আদালতে এসে সাক্ষী দিতে পারবে না, তার মৃত্যুর কারণ বলতে পারবে না। সে মারা যাওয়ার মুহূর্তে, মারা যাওয়ার আগে সে যার কাছে বলে যাবে, সে তার পক্ষ হয়ে পরোক্ষভাবে যে সাক্ষীটা দিবে, সেই সাক্ষীটা প্রাসঙ্গিক। তো ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় বা নিয়ম আছে, সেগুলো আমাদের দেখতে হবে। তো ডাইং ডিক্লারেশনের যে মৌলিক নিয়ম, এটা বলছে 32 ধারার উপধারা 1-এ বলছে কি, মৃত্যুকালীন ঘোষণাকে প্রাসঙ্গিক করা হয়েছে। 2 নম্বরে বলছে কি, মৃত্যুকালীন ঘোষণা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, অথবা ইশারার মাধ্যমে হতে পারে। এই যে ডাইং ডিক্লারেশন যে দিবে, এটা মৌখিক ভাবেও দিতে পারে, সে মারা যাওয়ার সময় মুখে বলে দিতে পারে যে আমাকে এমুকে মারছে, বা সে হাতের ইশারা দিয়েও বলতে পারে, বা সে লেখাও যাইতে পারে যে এমুকে আমাকে হত্যা করছে, বা এমুকের আঘাতের ফলে আমি মারা যাচ্ছি, ইত্যাদি বিষয়। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণায় শুধুমাত্র তার মৃত্যুর কারণ সম্পর্কে হবে, বা যে সকল অবস্থা তার মৃত্যুর কারণ ঘটিয়েছে সে সম্পর্কে বিবৃতি দেয় বা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। ডাইং ডিক্লারেশন একমাত্র তার মৃত্যুর কারণ সম্পর্কে হতে হবে, যে কারণে তার মৃত্যু হয়েছে বা যে সকল অবস্থার কারণে তার মৃত্যু হয়েছে, সে সকল বিষয়ে দিতে হবে, এবং সে সকল বিষয়ে সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে। আর মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি যখন সে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করছে, তখন সে মৃত্যু প্রতীক্ষায় থাকুক বা না থাকুক, উক্ত মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হবে। সে জানে না সে মারা যাবে কি যাবে না, এই মুহূর্ত এমন মুহূর্ত, এই সময় যে সে ডাইং ডিক্লারেশনটা দিছে, দিয়া যদি মারা যায়, তবে সেটা প্রাসঙ্গিক। মৃত্যুকালীন কোনো ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট দিতে পারে। এই যে ডাইং ডিক্লারেশন, এটা যে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের নিকট দিলে প্রাসঙ্গিক হবে এমন বিষয় না। ডাইং ডিক্লারেশন যে কোনো সিভিলিয়ান পার্সনের কাছে দিলেই সেটা প্রাসঙ্গিক। আর মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন সাক্ষী হিসেবে গ্রহণ করার আগে অবশ্যই প্রমাণ করতে হবে যে ব্যক্তির ডাইং ডিক্লারেশন আদালতে দিবেন ওই ব্যক্তি মারা গেছে। মারা গেছে যে ব্যক্তি ডাইং ডিক্লারেশন আদালতে আপনি সাক্ষী হিসেবে দিবেন, পরোক্ষ সাক্ষী হিসেবে আদালতে প্রমাণ করতে চান, আগে প্রমাণ করতে হবে কি যে ওই ব্যক্তি মারা গেছে। আর ডাইং ডিক্লারেশন হচ্ছে কি দেওয়ানি এবং সিভিল উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। ডাইং ডিক্লারেশন দেওয়ানি এবং সিভিল উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারীর মৃত্যুবরণ না করলে, একজন ডাইং ডিক্লারেশন দিয়ে গেল কিন্তু সে মারা না গেল, তখন কি হবে? তো 32 ধারার অধীনে বলছে কি, যে কোনো ব্যক্তি যদি
মৃত্যুর আগে তার মৃত্যুর কারণ বা মৃত্যুর ঘটনা সম্পর্কে কোন কারণে মারা গেছে এটা যদি কাউকে বলে যায়, তবে এটা সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে। কিন্তু দেখা গেল কি সে এটা বলার পরে সে আর মারা গেল না, তখন সেই সাক্ষীটা আর 32 ধারা অনুযায়ী ডাইং ডিক্লারেশন করে, তখন সেটা আর 32 ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে সে আদালতে আইসা তার আবার যে স্টেটমেন্ট সেটা দিতে পারবে, কিন্তু 32 ধারার অধীনে আর সেটা ডাইং ডিক্লারেশন হিসেবে গ্রহণযোগ্য হবে না যদি না ওই ব্যক্তি মারা না যায়। 2 নাম্বার পয়েন্টে বলছে কি যে 4 শ্রেণীর ব্যক্তি, এখানে যে 4 শ্রেণীর ব্যক্তি দেখলাম, মৃত ব্যক্তি খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, এই শ্রেণীর ব্যক্তির যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের রীতি অনুযায়ী বিবৃতি দিয়েছিল, সেই বিবৃতি দিয়া ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের রীতি অনুযায়ী যদি কোনো বিবৃতি দিয়ে সে মারা যায়, তবে তার এই বিবৃতিটা হচ্ছে কি পরবর্তীতে প্রাসঙ্গিক হবে। একটা উদাহরণ যদি আমরা দেখি, যে একজন আইনজীবী সবসময় তার যে কেস ডায়েরি আছে সেই কেস ডায়েরির মধ্যে কোন দিন কি হয় কোর্টের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো লিখে রাখে। তো একজন ব্যক্তি চট্টগ্রামের একজন অ্যাডভোকেট, উনি ওই তার অ্যাডভোকেট ডায়েরিতে লিখে রাখছিল যে ওনার এই যে যে কর্মদিবস ছিল, ওই কর্মদিবসের দিন একটা তারিখ দেখা ছিল যে 10/10/2021 তারিখে তিনি চট্টগ্রামে ছিল কিনা। তো পরবর্তীতে দেখা গেল যে তার এই যে কেস ডায়েরি আছে ওই কেস ডায়েরিতে লেখা আছে যে উনি ওই দিন চট্টগ্রামে কোর্টে ছিলেন। তো এই যে তার কোর্টের মধ্যে যে স্বাভাবিক কার্যরীতি অনুযায়ী যে তার কেস ডায়েরির মধ্যে যে বিবৃতিটা লেখা ছিল, ওই লেখাটা ওই ক্ষেত্রে তখন তার সাক্ষী হিসেবে প্রাসঙ্গিক হবে। 2 নাম্বার পয়েন্টের মূল ভিত্তি হচ্ছে স্বাভাবিক কার্যের রীতিনীতি অনুযায়ী বিবৃতি। 3 নাম্বার পয়েন্ট, যদি ওই 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতিটা বিবৃতি দানকারীর আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয়, এগেনস্ট দ্য পিকুইনারি অর প্রোপ্রাইটারি ইন্টারেস্ট অফ দ্য পার্সন মেকিং ইট, যে ব্যক্তি এই ডিক্লারেশনটা দিছে স্টেটমেন্টটা দিছে, এই স্টেটমেন্ট ধারী ব্যক্তির বিরুদ্ধে যদি তার আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয়, তখন সে যে বিবৃতিটা দিবে ফৌজদারি কার্যবিধি বা ফৌজদারি মামলা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলায় দায়েরের সম্ভাবনা সৃষ্টি হয়, তখন সেটা হচ্ছে কি কি হবে, যে তখন সেটা হচ্ছে প্রাসঙ্গিক হবে। স্টেটমেন্ট হিসাবে তখন সেটা 32 ধারার অনুযায়ী প্রাসঙ্গিক হবে। 4 নাম্বার পয়েন্টে বলছে কি, যদি এই 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি কোনো এক শ্রেণীর ব্যক্তি যদি বিবৃতিটা জনগণের অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত সম্পর্কে হয়, তার ওই স্টেটমেন্টটা এবং স্টেটমেন্টটা দেওয়ার পরে যদি তাকে আর আদালতে উপস্থিত না করা যায়, তবে তার যে স্টেটমেন্টটা দিছিল ওই স্টেটমেন্টটা পরবর্তীতে হচ্ছে কি অ্যাডমিসেবল হবে বা প্রাসঙ্গিক হবে। এখানে একটা উদাহরণ দিছে কি, যে 3টা পয়েন্ট কি ছিল, যে কোন একটা বিবৃতির মাধ্যমে জনগণের অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতবাদ রয়েছে, এই বিষয়ে এই বিষয়ে যদি দিয়া কেউ কাউকে উপস্থিত না করা যায়, পরবর্তীতে তার এই স্টেটমেন্টটা অ্যাডমিসেবল হবে। এখানে একটা উদাহরণ বলছে যে একজন গ্রাম্য প্রধান একটা রাস্তা জনগণের জন্য নির্মাণ হয়েছিল না, সেটা উনি মৃত্যুর আগে বলে গেছিল কি যে এটা জনগণের চলাচলের জন্য নির্মিত একটা রাস্তা। এই যে ওনার যে স্টেটমেন্ট গ্রাম্য প্রধানের স্টেটমেন্টটা দিয়ে যে উনি মারা গেছে, ওনাকে তো আর আদালতে হাজির করা যাবে না। ওনার এই স্টেটমেন্টটা যেটার মাধ্যমে হচ্ছে জনগণের অধিকার নির্ধারণ করা যায়, এই স্টেটমেন্টটা হচ্ছে কি আদালতে প্রাসঙ্গিক হবে। তারপর হচ্ছে যদি বিবৃতিটা কোনো বিদ্যমান রক্তের বৈবাহিক বা দত্তক গ্রহণ সূত্রে কোনো সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়, মানে কোনো একটা ফ্যামিলি রিলেটেড বিষয়ে যদি রক্ত বৈষম্য বৈবাহিক বা দত্তক গ্রহণ সূত্রে যদি সম্বন্ধ হয়, তবে সেটা অ্যাডমিসেবল হবে। যেমন প্রশ্ন হচ্ছে মৃত ক এর পিতা ছিল কিনা। তো হ তার পুত্র এই মর্মে ক যে বিবৃতি দিয়ে গেছিল মৃত্যুর আগে বা সে হারিয়ে যাওয়ার আগে, তখন তার এই যে বিবৃতিটা দিছিল যে খ আমার পুত্র বা খ তার পুত্র, ক এর পুত্র, এই ক্ষেত্রে ক এর এই বিবৃতিটা পরবর্তীতে প্রাসঙ্গিক হবে যদিও ককে আর আদালতে হাজির করা না যায়। পরে বলছে কি সাক্ষ্য আইনের 32-এর 6 অনুচ্ছেদে কোন বিবৃতি মৃত জনক ব্যক্তিগণের মধ্যে রক্তের সম্পর্কে সূত্রে, বিবাহ সূত্রে বা দত্তক সূত্রে হলে এবং একই সাথে বিবৃতিটা পারিবারিক বিষয়ে কোনো দলিল বা উইল করা হয় বা কোনো পারিবারিক বংশ তালিকা বা কোনো সমাধি প্রস্তরে করা হয়,
তবে সেটা অ্যাডমিসেবল হবে। পাঁচ ধারায় আমরা দেখছি কি যে পাঁচ ধারার ছয় ধারার মধ্যে একটা মিল আছে কি যে রক্ত বৈবাহিক সম্পর্ক বা দত্তক সূত্রে কোন একটা স্টেটমেন্ট। কিন্তু ছয় ধারা এবং পাঁচ ধারার মধ্যে পার্থক্য হইলো কি যে পাঁচ ধারায় হচ্ছে মৌখিক বা লিখিত হতে পারে, কিন্তু ছয় ধারার অধীন বক্তব্যটা শুধুমাত্র লিখিত হতে হবে। কেননা এখানে দলিল বা উইলের কথা বলা হয়েছে। দলিল বা উইল করে যদি যায় যে এ হচ্ছে আমার রক্ত সম্পর্কের পুত্র, বা এ হচ্ছে আমার বিবাহিত স্ত্রী, বা এ হচ্ছে আমার দত্তক পুত্র ইত্যাদি, যদি সে উইল করে যায় বা দলিল করে যায়, তবে তার এই দলিলের যে ডকুমেন্ট পরবর্তীতে সেটা হচ্ছে প্রাসঙ্গিক হবে, অ্যাডমিসেবল হবে। 7 নাম্বার বলছে কি যে এই চার শ্রেণীর ব্যক্তি যদি বিবৃতি এমন কোন দলিল, উইল বা দলিলের লিপিবদ্ধ হয় যা 13 ধারার অনুচ্ছেদে উল্লেখিত কোনো কারবারের সাথে সংশ্লিষ্ট, তবেও সেটা অ্যাডমিসেবল হবে। তারপর হচ্ছে 8 নাম্বার পয়েন্টটা বলছে কি এই চার শ্রেণীর ব্যক্তির বিবৃতি যদি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব, ধারণা উহাতে ব্যক্ত হয়, বিচার্য বিষয়ে কোনো প্রাসঙ্গিক মনোভাব বা ধারণা উহাতে ব্যক্ত হয় ওই তার স্টেটমেন্টের মাধ্যমে, তবে ওই স্টেটমেন্টটা হবে কি অ্যাডমিসেবল হবে। তো 32 ধারার মূল যে বিষয়গুলা, মূল মূল বিষয়টা হচ্ছে ডাইং ডিক্লারেশন, এবং এর সাথে যে 2 নাম্বার পয়েন্টটা এটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এই বাকিগুলো এতটা এতটা গুরুত্বপূর্ণ না। তবে এই প্রথমটা ডাইরেক্ট ডিক্লারেশন, তারপর হচ্ছে যে স্বাভাবিক কার্যক্রমের রীতি অনুযায়ী যদি কোনো বিবৃতি দেয়, তারপর হচ্ছে তার আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিবর্তন যদি হয়, তারপর হচ্ছে তার এই বিবৃতিটার মাধ্যমে যদি জনগণের অধিকার প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়, ইত্যাদি বিষয় হইলে সেটা হচ্ছে অ্যাডমিসেবল হবে। এবং এই কয়েকটা পয়েন্ট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো 32 ধারার অধীন লিখিত বা মৌখিক উভয় ধরনের সাক্ষ্য প্রাসঙ্গিক করা হয়েছে। 32 ধারার অধীন এই যে চার শ্রেণীর বক্তব্য, এই চার শ্রেণীর লোকের বক্তব্য লিখিত হতে পারে বা মৌখিক, উভয় ধরনের ক্ষেত্রেই প্রাসঙ্গিক। আর 32 ধারায় যে স্টেটমেন্টটা দিবে, টাইম ডিক্লারেশন হোক বা যে স্টেটমেন্ট গুলা, এই স্টেটমেন্ট গুলা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা আলোচনা করলাম 32 ধারা এবং 33 ধারার মধ্যে যে বিষয়গুলো আছে। সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি, যেটাকে বলছে স্টেটমেন্টস বাই পারসন হু ক্যান নট বি কল্ড অ্যাজ এ উইটনেস। এখানে আমরা যে পয়েন্টগুলো দেখলাম সেই পয়েন্টগুলো আপনারা বারবার দেখবেন, ভালো করে পড়বেন, এবং আপনাদের যে ব্যারেক্ট আছে সেই ব্যারেক্ট থেকে পড়বে নেবেন। আর এই পয়েন্টগুলা বা এই স্লাইডগুলো, এই যে পেজগুলো আমি আইন পাঠ বই থেকে নিছি। আপনারা চাইলে আইন পাঠ করে আপনারা দাগিয়ে দেখে আপনাদের বই পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।